হ্যাঁ, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আজ সোমবার 10ই জুন 2024 ইংরেজি বর্ষ এবং 27শে জ্যৈষ্ঠ 1431 বাংলা বর্ষ। সভায় অংশগ্রহণকারী সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা, ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সংযুক্ত মহোদয়গণ, আসসালামু আলাইকুম। সভায় অংশগ্রহণকারী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর ক্লোজ 80 অনুযায়ী কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে 39তম বার্ষিক সাধারণ সভা কার্যক্রম। আপনারা সবাই অবগত আছেন যে সকল নিয়ম নীতি মেনে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা মহোদয়গণের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে। আজকের এই বার্ষিক সভায় উপস্থিত আছেন সভার সম্মানিত সভাপতি ও কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারপারসন জনাব জাফর আহমেদ পাটোয়ারি, সম্মানিত পরিচালক ও ভাইস চেয়ারপারসন জনাব মোহাম্মদ আনোয়ারুল হক। সভায় উপস্থিত আছেন সম্মানিত পরিচালক জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসেন, সম্মানিত পরিচালক জনাব সাইফুল আরেফিন খালেদ, সম্মানিত পরিচালক জনাব কবির আহমেদ, সম্মানিত পরিচালক মিসেস ফারজানা জাহান আহমেদ, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ফরহাদ আহমেদ আকন্দ, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আজিজুল হক, সম্মানিত পরিচালক মিসেস মঞ্জুরা আহমেদ, সম্মানিত পরিচালক ডক্টর জোসনা আরা বেগম, সম্মানিত স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি এনআরসি এর চেয়ারপারসন জনাব শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, সম্মানিত স্বতন্ত্র পরিচালক জনাব দিলশাদ আহমেদ, সম্মানিত স্বতন্ত্র পরিচালক যিনি জনাব এমএমডি সরওয়ার। আমাদের সাথে রয়েছেন সম্মানিত প্রাক্তন চেয়ারম্যান বৃন্দ প্রকৌশলী এম আবু তাহের, জনাব মোহাম্মদ আবুল বাশার ও জনাব শাহজাদা মাহমুদ চৌধুরী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কোম্পানির উপদেষ্টা জনাব এম.এইচ. খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস.এম. আজিজুল হোসেন, প্রধান আর্থিক কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মুবিন এবং আমি সভা সঞ্চালন করছি কোম্পানি সচিব শেখ মোহাম্মদ সরফরাজ হোসেন এসিএস। আমাদের সাথে এছাড়াও সভায় যুক্ত রয়েছেন কোম্পানির 31শে ডিসেম্বর 2023 সালের ফিনান্সিয়াল অডিটর এবং বিএসইসি ও আইডিআর এর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী নিযুক্ত কমপ্লায়েন্স প্রফেশনালস মহোদয়গণ। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ হতে মনোনীত অবজারভার মহোদয়গণ। আজকের হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার সফটওয়্যার এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন স্যাটকম আইটি লিমিটেড এর প্রতিনিধিগণ। কোম্পানির 39তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন এবং ইলেকট্রনিক ভোটিং অথবা ই ভোটিং এর ফলাফল সহ সকল প্রক্রিয়া মূল্যায়ন করার জন্য ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন এ.কে.এম. হারুনুর রশিদ, এলএলবি, এফসিএস, সিইও এন্ড লিড কনসালটেন্ট, হারুনুর রশিদ এন্ড অ্যাসোসিয়েট ফার্ম। সম্মানিত শেয়ারহোল্ডারগণ, আপনারা সকলেই অবগত আছেন যে বিএসইসি এর 10 মার্চ 2021 তারিখের নির্দেশনা অনুযায়ী আলোচ্য সূচির ভিত্তিতে পক্ষে এবং বিপক্ষে অনলাইন এবং রিয়েল টাইম অর ই ভোটিং এর জন্য নির্ধারিত সময়ের 48 ঘন্টা পূর্বে আলোচ্য সূচির বিবরণ এবং ভোটিং অপশন চালু রাখা হয়েছে। যারা এখনো ভোটে অংশগ্রহণ করতে পারেননি তাদের আলোচ্য সূচি চলাকালীন সময়ের মধ্যে ভোট সম্পন্ন করার জন্য অনুরোধ করছি।
আমরা কিন্তু প্রতিবারের ন্যায় আমরা গত 4 বছর 1 মিনিট সময় দিয়েছিলাম, আপনারা তার মধ্যে ভোট দিয়েছিলেন। আর আজকে যেহেতু আমাদের ভোট আগে হয়ে গেছে এবং আপনারা ফিজিক্যাল উপস্থিত আছেন, আপনারা আমি এজেন্ডা বলার সময় যদি কেউ ভোট না দিয়ে থাকেন তারা ভোট দিয়ে দেবেন। জনাব সভা শুরুতে তর্জমা সহ কোরআন তেলাওয়াত করবেন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মসজিদের ইমাম জনাব মাওলানা মোজাম্মেল হক তাসফিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. صدق الله العظيم. আয়াতে কারিমার অনুবাদ করা হলো। মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণের পানে ত্বরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। তারা যখন কোনো ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক দাতা। সম্মানিত উপস্থিতি, যে সকল মুরব্বিয়ানে কেরামদের কুরবানির বদৌলতে আজকে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সকল মুরব্বিয়ানে কেরামদের জন্য দোয়া কামনা করছি। আমরা সকলেই নামাজে যে দরুদ শরীফ, এই দরুদ শরীফ পাঠ করি, ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. পবিত্র হজের মাস, সারা বিশ্ব থেকে যে সমস্ত মুসলিম কেরাম
খানায় কাবার জিয়ারতে গেছেন, তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন তাদের দোয়ার সাথে আমাদেরকে শরীক করেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা খানায় কাবা জিয়ারত করার তৌফিক দান করেন, এই জন্য দোয়া করা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ খাস করে পিপল ইন্স্যুরেন্স কে আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ এই কোম্পানির সাথে সংশ্লিষ্ট আল্লাহ যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দেন, যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারিনি, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আমাদের সকলের পিতা মাতাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ খাস করিয়া পবিত্র হজের মাস, আল্লাহ সারা বিশ্ব থেকে আল্লাহ যে সকল মুসলমান কেরাম ইয়া আল্লাহ তোমার খানায় কাবার জিয়ারতে গিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে সহজ করে দাও। আল্লাহ তাদের হজকে তুমি কবুল করে নাও, সাথে সাথে আমাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদেরকেও আল্লাহ তুমি হজ করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, রাস্তাঘাটের অপমৃত্যু থেকে হেফাজত করো, কঠিন রোগ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করো। খাস করে আল্লাহ এই কোম্পানির সাথে সংশ্লিষ্ট সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আমাদের মধ্যে আমাদের চেয়ারম্যান উপস্থিত আছেন। ধন্যবাদ জনাব মাওলানা মুজাম্মিল হক তাসফিন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর ক্লোজ 86 অনুযায়ী আজকের 39তম বার্ষিক সাধারণ সভার প্রয়োজনীয় কোরাম থাকায় এখন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ হতে আলোচ্যসূচি অনুযায়ী সভার কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। স্যার অনুমতি দিয়েছেন। ধন্যবাদ সম্মানিত সভা সভাপতি ও কোম্পানির চেয়ারম্যান জনাব জাফর আহমেদ পাটোয়ারী মহোদয়কে সভা পরিচালনা করার অনুমতি প্রদানের জন্য। এখন আমি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস.এম. জেদুল হোসেন মহোদয়কে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এবং কোম্পানির ওভারভিউ তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালনা পরিষদের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, প্রাক্তন চেয়ারম্যান এবং সবাই যুক্ত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির আজকের 39তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে আপনাদেরকে অত্যন্ত আনন্দ ও সম্মানের সহিত স্বাগত জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আমাদের নিরীক্ষক, গ্রাহক এবং আপনারা নিজেরাই যাদের সাথে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মক্ষমতা সম্পর্কিত বিশেষ তথ্য ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করতে চাই। আমাদের পরিচালনা পর্ষদ নিয়মিত আমাদের কৌশল, পরিবেশ যা আমরা পরিচালনা করছি এবং আমরা যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছি তার দিকে অগ্রসর হচ্ছি কিনা আপনাদের পক্ষ হতে কোম্পানির সেবক হিসেবে কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বদা সক্রিয় ও স্বাধীন তত্ত্বাবধানে মনোযোগী। পর্ষদ ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দক্ষ চেয়ারম্যান ও পর্ষদ সদস্যের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ কমিটির মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আমরা শেয়ার হোল্ডারদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আমাদের কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পরিচালনা পর্ষদ নিয়মিত কোম্পানির কৌশল, পরিচালনা পরিবেশ, কর্মক্ষমতা এবং আপনাদের কোম্পানির অগ্রগতি লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিনা তা পর্যালোচনা করছে। আমাদের লক্ষ্য একটি সার্বিক মূল্যে বীমা কভারেজ এবং সম্পূর্ণ পরিসরে ঝুঁকি গ্রহণ করে আমাদের গ্রাহকদের প্রাপ্যতা সমূহ পূরণ করা। স্থায়ী প্রবৃদ্ধি যে কোনো ব্যবসার জন্য সবচেয়ে বড় প্রতিযোগিতা। সফল কোম্পানি হিসাবে ব্যবসা বজায় রাখা, কোনো ঝুঁকি নেওয়ার আগে এবং কোনো বিকাশমান ব্যবসায় অর্থনীতির বিমোচন ও বিধ্বংসী বিকল্পগুলি কি তা অবগত হয়ে সমস্যাটি কাটিয়ে উঠতে পিপলস ইন্স্যুরেন্স টেকসই প্রবৃদ্ধি প্রতিষ্ঠায় নিয়োজিত। 2023 সালে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিভিন্ন শ্রেণীতে 445.99 মিলিয়ন মোট গ্রস ডাইরেক্ট প্রিমিয়াম অর্জন করেছে। 2023 সালে কোম্পানি কর পরবর্তী নিট মুনাফা দাঁড়ায় 209.23 মিলিয়ন টাকা। ট্যাক্স পরবর্তী শেয়ার প্রতি আয় হয়ে দাঁড়ায় 2.57 টাকা, যা বিগত বছরে ছিল 2.61 টাকা। 31শে ডিসেম্বর 2023 তারিখে কোম্পানির ইকুইটির ভিত্তি 462 মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন সহ 1523.16 মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। 2023 সালে মোট বীমা দামির পরিমাণ দাঁড়িয়েছে 87.88 মিলিয়ন টাকা, যা 2022 সালে ছিল 56.22 মিলিয়ন টাকা। গত বছরের তুলনায় 31.66 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে। 2023 সালের জন্য কোম্পানির নিজস্ব দাবি পরিশোধের অংশ ছিল 65.72 মিলিয়ন টাকা, অথচ বিগত বছরে ছিল 52.73 মিলিয়ন টাকা, যা পূর্বের বছরের তুলনায় 12.99 মিলিয়ন টাকা বেশি। যাই হোক, আমরা সবসময় আমাদের মূল্যবান গ্রাহকদের সন্তুষ্টি পূরণ করতে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখি। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা কোম্পানি হিসাবে আমাদের অবস্থানকে সামনে রেখে আমি 2023 সালের একটি তুলনামূলক প্রবৃদ্ধি এবং বিগত 5 বছরের বিশেষ বিশেষ ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর গ্রাফস এর মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করছি। গ্রস প্রিমিয়াম 2021 সালে 623.74 মিলিয়ন, 2022 সালে 742.76 মিলিয়ন এবং 2023 সালে ছিল 745.99 মিলিয়ন। নেট প্রিমিয়াম 2022 সালে 436.93 মিলিয়ন এবং 2023 সালে 436.76 মিলিয়ন। গ্রস ক্লেম 2021 সালে 197.52 মিলিয়ন, 2022 সালে 56.22 মিলিয়ন এবং 2023 সালে 87.88 মিলিয়ন। নেট ক্লেম 2022 সালে 52.73 মিলিয়ন এবং 2023 সালে 65.72 মিলিয়ন। আন্ডাররাইটিং প্রফিট এন্ড লস 2021 সালে 83.64 মিলিয়ন, 2022 সালে 63.45 মিলিয়ন এবং 2023 সালে 88.43 মিলিয়ন। ইনভেস্টমেন্ট এন্ড আদার ইনকাম 2021 সালে 154.6 মিলিয়ন, 2022 সালে 133.75 মিলিয়ন এবং 2023 সালে 145.8 মিলিয়ন। নেট প্রফিট এন্ড লস বিফোর ট্যাক্স 2021 সালে 212.27 মিলিয়ন, 2022 সালে
172.99 মিলিয়ন এবং 2023 সালে 209.23 মিলিয়ন। নেট প্রফিট এন্ড লস আফটার ট্যাক্স 2021 সালে 119.3 মিলিয়ন এবং 2022 সালে 120.76 মিলিয়ন এবং 2023 সালে 118.95 মিলিয়ন। রিজার্ভ ফর কন্টিনজেন্সি অ্যাকাউন্ট 2022 সালে 790.72 মিলিয়ন এবং 2023 সালে 861.16 মিলিয়ন। শেয়ার হোল্ডার্স ইকুইটি 2021 সালে 1389.71 মিলিয়ন, 2022 সালে 1452.72 মিলিয়ন এবং 2023 সালে 1523.16 মিলিয়ন। রিজার্ভ ফর আনএক্সপার্ট রিস্ক 2021 সালে 145.35 মিলিয়ন, 2022 সালে 196.91 মিলিয়ন এবং 2023 সালে 196.93 মিলিয়ন। ডিপোজিট প্রিমিয়াম 2022 সালে 9.37 মিলিয়ন এবং 2023 সালে 11.18 মিলিয়ন। নন কারেন্ট অ্যাসেট 2021 সালে 556.17 মিলিয়ন এবং 2022 সালে 630.45 মিলিয়ন এবং 2023 সালে 671.63 মিলিয়ন। কারেন্ট অ্যাসেট 2021 সালে 545.60 মিলিয়ন এবং 2022 সালে 591.26 মিলিয়ন এবং 2023 সালে 658.75 মিলিয়ন। ক্যাশ, এফডিআর এন্ড ব্যাংক ব্যালেন্স 2021 সালে 1512.54 মিলিয়ন, 2022 সালে 1516.71 মিলিয়ন এবং 2023 সালে 1524.27 মিলিয়ন। টোটাল অ্যাসেট 2021 সালে 2617.23 মিলিয়ন, 2022 সালে 2738.41 মিলিয়ন এবং 2023 সালে 2854.65 মিলিয়ন। ইপিএস আর্নিং পার শেয়ার 2021 সালে 2.58, 2022 সালে 2.61 এবং 2023 সালে 2.57। নেট ওর্থ অফ দ্য কোম্পানি 2021 সালে 1389.71 মিলিয়ন, 2022 সালে 1452.72 মিলিয়ন এবং 2023 সালে 1523.16 মিলিয়ন। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 2021 সালে 30.008 এবং 2022 সালে 31.44 এবং 2023 সালে 32.97। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 2021 সালে 4.66, 2022 সালে 3.49 এবং 2023 সালে 4.57। অ্যাভেলেবল সলভেন্সি মার্জিন 2021 সালে 1323.43 মিলিয়ন, 2022 সালে 1433.93 মিলিয়ন এবং 2023 সালে 1508.64 মিলিয়ন। রিইনস্যুরেন্স ডেট 2021 সালে 300.61 মিলিয়ন এবং 2022 সালে 305.83 মিলিয়ন এবং 2023 সালে 309.23 মিলিয়ন। ম্যানেজমেন্ট এক্সপেন্সেস 2021 সালে 213.75 মিলিয়ন, 2022 সালে 241.98 মিলিয়ন এবং 2023 সালে 256.82 মিলিয়ন। এজেন্ট কমিশন 2021 সালে 35.69 মিলিয়ন, 2022 সালে 92.46 মিলিয়ন এবং 2023 সালে 93.42 মিলিয়ন। ইন্টারেস্ট ইনকাম 2021 সালে 91.66 মিলিয়ন এবং 2022 সালে 67.20 মিলিয়ন এবং 2023 সালে 82.44 মিলিয়ন। রেন্টাল এন্ড আদার ইনকাম 2021 সালে 61.25 মিলিয়ন, 2022 সালে 66.7 মিলিয়ন এবং 2023 সালে 62.12 মিলিয়ন। ফিক্সড ডিপোজিট 2020 সালে 1552.33 মিলিয়ন, 2021 সালে 1245.71 মিলিয়ন এবং 2022 সালে 1326.26 মিলিয়ন এবং 2023 সালে 1395.11 মিলিয়ন। স্টক পারফরম্যান্স 2022 সালে 69.90 মিলিয়ন এবং 2023 সালে 43.20 মিলিয়ন। আচ্ছা, প্রিয় শেয়ার হোল্ডার বিন্দু, পরিচালক মণ্ডলীর সময়োচিত সিদ্ধান্ত ও দিক নির্দেশনা, দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনা, কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আমাদের সহযোগিতার ফলে কোম্পানির সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং পরিচালক বৃন্দের নির্দেশনাগুলির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের গৃহীত সিদ্ধান্তের জন্য আমাদের মানসম্পন্ন সম্পদ তৈরিতে সহায়তা এবং অভ্যন্তরীণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পরিশেষে অনুষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত শেয়ার হোল্ডারগণ কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রশ্ন, জানতে চাওয়া, পরামর্শ, মতামত এবং মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ওইটা পিডিএফটা এটা করছেন না? হ্যাঁ, আপনি করা ছিল। এটা হ্যাঁ এটাই তো নাকি এটাই তো মনে হচ্ছে নাকি অল ইন্ডিয়া ওকে নিচে প্রথমে বলবো যে মোহাম্মদ রাশেদ আলী উনি ধন্যবাদ জানিয়েছেন, শুক্লা সাহা থ্যাংকস জানিয়েছেন, সুমন সাহা উনিও থ্যাংকস জানিয়েছেন, মোহাম্মদ মনসুরে খোদা উনিও ডিউটির জন্য থ্যাংকস জানিয়েছেন,
জাকির হোসেন থ্যাংক, শাহ আলম বাবু উনি অনেক সুন্দর করে লিখেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। এছাড়া মোহাম্মদ জালাল আহমেদ উনিও ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ নজরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ আফসার উদ্দিন সরকার, ওনার বক্তব্য খুবই সুন্দর, সেগুলো আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ABM জিয়াউর রহমান উনি লাল শুভেচ্ছা দিয়েছেন। আব্দুল আউয়াল কিছু লেখেননি। মোনা খান, বাবুল আহমেদ, মোহাম্মদ হোসেন, দেলওয়ার হোসেন, আবু সুফিয়ান টিটু, মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং মোহাম্মদ শামীম একই বক্তব্য দিয়েছেন। তারা সবাই কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছেন এবং ডিভিডেন্ড বেশি দেওয়ার জন্য সবাইকে থ্যাংক দিয়েছেন। পরবর্তীতে আরো যেন ডিভিডেন্ড দেওয়া যায় সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সোহাগ থ্যাংক দিয়েছেন। মোহাম্মদ সোহরাব হোসেনও ধন্যবাদ দিয়েছেন। নুরুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন। পলাশ কুমার সাহা ধন্যবাদ জানিয়েছেন। মনোয়ার হোসেন, মুন্সি মনোয়ার হোসেন, শাহ আলম, মোহাম্মদ তানজিল আহমেদ, শিফালি সাহা, দিলীপ কুমার সাহা, সেলিম মিয়া, আসাদুল্লাহ গালিব, জানে আলম, মার্ক লয়েড গমেজ, তারপর ইউসরান হামিদ, মোবারক হোসেন, মামুন হোসেন শামীম, মোহাম্মদ জালাল উদ্দিন, আমজাদ হোসেন খান, মোহাম্মদ আমির হোসেন, আব্দুল কাদির, আনোয়ার হোসেন খান, জোবার ইসলাম, প্রদীপ কুমার দাস, সাইফুদ্দিন আহমেদ ভুইয়া, সৈয়দ হাবিব হায়দার বাবু, বিশ্বজিৎ ঘোষ, মোহাম্মদ মনসুর খোদা, আব্দুল মতিন শহীদ উনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আবুল বাশার হাওলাদার উনি বক্তব্য দিয়েছেন এবং শঙ্কর কুমার মল্লিক। আবুল বাশার হাওলাদার শুধুমাত্র প্রশ্ন কয়টা রেখেছেন, বাকি সবাই ধন্যবাদ বক্তব্য দিয়েছেন। তো এটা আমি যে প্রশ্নটা আছে আমি উত্তর দিতে বলবো যে এখানে উনি জানতে চেয়েছেন যে মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে আমার জানার আগ্রহ প্রকাশ করছি যে ভবিষ্যতে ব্যবসায়ী পরিকল্পনা নিয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার বক্তব্য এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নিয়মিত বেতন ভাতা ইনসেন্টিভ বৃদ্ধি করা হচ্ছে কিনা সে ব্যাপারে জানতে যাচ্ছি। স্যার যদি এটা দুই লাইনে আপনি উত্তর দিয়ে দিতেন। হ্যাঁ, আবুল বাশার হাওলাদার উনি জানতে চাচ্ছেন যে ধন্যবাদ জনাব আবুল হোসেন হাওলাদার। ব্যবসা বৃদ্ধির হ্যাঁ ব্যবসা বৃদ্ধির ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। আমরা সবসময় কোম্পানির ব্যবসা বৃদ্ধির জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকি এবং আমাদের মার্ট লেভেলে যে কর্মকর্তা কর্মচারীগুলো আছে এবং আমাদের গোটা বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা ভিজিট করেছি এবং এই ব্রাঞ্চ ইনচার্জ এবং ডেভেলপমেন্ট অফিসার যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের আন্ডারে যে ক্লায়েন্ট গুলো আছে, যে ব্যাংক গুলো আছে, সেগুলোর সাথে আমি পার্সোনালি দেখা করেছি, যোগাযোগ করেছি এবং ব্যবসা বাড়ানোর জন্য যে ধরনের পরামর্শ দেওয়া এবং ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে যে পরামর্শগুলো দেওয়া সেগুলো আমরা দিয়েছি। আমার বিশ্বাস যে আগামীতে আমার এই পদক্ষেপের কারণে ব্যবসা বৃদ্ধি পাবে, আমি আশা করছি। আর কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারে বেতন বৃদ্ধি মানে এই কোম্পানির বয়স তো আপনারা জানেন অনেক বছর। হ্যাঁ, আমি বলি পিপুসের বয়স 39 বছর মধ্যে পিপুস একটা বছরে এমন নাই যে মানে ইনসেন্টিভ বা বোনাস দেয়নি। এখন পর্যন্ত মানে ব্যবসা যা হচ্ছে তারপরে কিন্তু আমরা এই ঈদে 2.5টা বোনাস পেয়েছি, কোরবানিতে 2টা বোনাস পাচ্ছি। সুতরাং পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি একসময় এমন ছিল যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানুষ জব সুইচ করে এখানে আসতো। সুতরাং এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখানে একটা ব্যাপার আমি বলি, এখানে আমরা যারা কর্মরত আছি আমরা ম্যাক্সিমামই আমাদের প্রায় 86-87 থেকে আমরা এই কোম্পানিতে জব করছি। আমি 86 ফেব্রুয়ারিতে এই কোম্পানিতে জয়েন করছি। আমার মতো আমার এখানে সিনিয়র যারা আছে তারা সবাই কিন্তু অনেক পুরানো মানুষ। প্রায় 80% যারা কর্মরত আছে মার্কেটিং এবং ডেস্কে তারা সবাই কিন্তু পুরানো মানুষ। মানে এত লং টাইম ধরে একটা কোম্পানিতে টিকে থাকার অর্থটা কি আপনারা বুঝতেই তো পারছেন যে নিশ্চয়ই কোনো ভালো বেনিফিট আছে, ডাইরেক্টর স্যারদের সহযোগিতা আছে, ভালো ব্যবহার আছে, সবকিছুর কারণেই আমরা এই কোম্পানিতে রয়ে গেছি এবং এখনো ইনশাল্লাহ যতদিন কর্মক্ষম আছি ততদিন হয়তো টিকে থাকবো। রিটায়ার করছি যারা তাদেরকেও স্যাররা কিন্তু বিদায় করছে না এই কোম্পানি থেকে। তার কারণ যে বিভিন্ন কোম্পানি আমাদের এই কর্মকাণ্ড দেখে বিভিন্ন প্রলোভন দেখে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বহুত চেষ্টা করে, কিন্তু একটা কোম্পানি একটা মার্কেটিং অফিসার এবং কর্মকর্তা কর্মচারী কেউ কোম্পানি সুইচ করে নাই। মানে এটার অর্থই হলো
যে এই কোম্পানির পরিবেশ খুব ভালো, ডাইরেক্টর সাহেবের সদয় দৃষ্টি আছে আমাদের উপর, এবং আমরা সুখে শান্তিতে আছি। ইনশাল্লাহ আমরা থাকবো এবং এই কোম্পানির উন্নতি হবে। এছাড়াও যদি আপনাদের মাঝে আরো কোনো প্রশ্ন বা জানার থাকে তাহলে আপনারা সরাসরি প্রধান কার্যালয়ে অবস্থান করে যে কোনো দিন বছরে 12 মাসই আপনারা জানতে পারেন। আমাদের সিএফও মহোদয় সর্বদা আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছেন। আচ্ছা, আজকের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি ও কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ক্রমে আমি 39তম বার্ষিক সাধারণ সভার এজেন্ডা সমূহ অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। সাধারণ আলোচ্য সূচি। আলোচ্য সূচি নম্বর 1, 31শে ডিসেম্বর 2023 সালে সমাপ্ত বছরের কোম্পানির পরিচালনার প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব গ্রহণ, বিবেচনা ও অনুমোদন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. আজিজুল হোসেন অডিট কমিটি কর্তৃক পরীক্ষিত 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত হিসাব পরিচালক মণ্ডলীর সভায় উপস্থাপন করেন। একটু উল্লেখ্য যে কোম্পানির ওয়েবসাইটে অ্যানুয়াল রিপোর্ট আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের ব্যক্তিগত মেইলে বার্ষিক প্রতিবেদন, নোটিশ ও প্রক্সি ফর্ম পাঠানো হয়েছে এবং শেয়ারহোল্ডারবৃন্দের মোবাইল নম্বরে সবার লিঙ্ক SMS করে তাদেরকে পুনরায় অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের পূর্বে পত্রিকায় সবার লিঙ্ক সহ নোটিশ দেওয়া হয়েছে। আলোচ্য সূচি 1 অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। আসলে আমি বলি এজেন্ডা আমরা তো গত 24 ঘন্টা আগে খুলেছি, অলরেডি আমাদের এজেন্ডা ভোট কিন্তু পড়ে গেছে। আমি সবগুলো এজেন্ডা আগে শেষ করে দিই, এরপর যদি কারো কোনো বক্তব্য দেওয়া থাকে আমি আপনাদেরকে ডাকবো, আপনারা বক্তব্য দিবেন, এরপর আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার বক্তব্য দিয়ে সভা ক্লোজ করবেন। ঠিক আছে? আমরা চুপচাপ থেকে একটা সুন্দর যেভাবে সভা চলছে আমরা এটাকে ক্যারি করি, এটা আমাদের মডেল। আমাদের দেখে কিন্তু আরো অনেকে শিখবে যে সভা কিভাবে। ঠিক আছে? এটা আপনাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। আপনারা বলতে পারবেন যে হ্যাঁ, এখন থেকে ফিজিক্যাল মিটিং হলে এর সুফল পাওয়া যাচ্ছে। প্রস্তাবিত এজেন্ডা সপক্ষে ভোট পড়েছে 184 ভোটার, 1,93,38,863 ভোট, যা 99.98%, এবং একটি ভোট পড়েছে বিপক্ষে 3000, যেটা 0.016%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ারহোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠতা সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: 31 ডিসেম্বর 2023 ইংরেজি সালের সমাপ্ত বছরে কোম্পানির পরিচালনার প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন সহ নিরীক্ষিত হিসাব বিবরণী গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য সূচি নম্বর 2, 31 ডিসেম্বর 2023 সালের জন্য লভ্যাংশ ঘোষণা। এজেন্ডাটি 31 ডিসেম্বর 2023 সালের লভ্যাংশ ঘোষণা করার জন্য 433তম পরিচালনা সভার সদস্যগণ দ্বারা সুপারিশকৃত 10% নগদ লভ্যাংশ 39তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। এখানে উল্লেখ্য যে নির্ধারিত রেকর্ড ডেট 27 মে 2024 ইংরেজি তারিখে প্রদর্শিত শেয়ার বহি এবং সিডিপিএল রেকর্ডে উল্লেখিত শেয়ার হোল্ডারগণ নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। আলোচ্য সূচি 2 অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। প্রস্তাবিত এজেন্ডা সপক্ষে ভোট পড়েছে 184 ভোট, যা পূর্বের মতো 1,93,69,011, যা ভোট 99.984%, এবং বিপক্ষে একটি ভোট পড়েছে 3000, যা 0.04%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ারহোল্ডারগণের দ্বারা সংখ্যাগরিষ্ঠ সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: 31 ডিসেম্বর 2023 সালে সমাপ্ত বছরের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 10% নগদ লভ্যাংশ এবং 27 মে 2024 তারিখে রেকর্ডেড এবং প্রদর্শিত শেয়ার হিসাব বই এবং সিডিপিএল রেকর্ড অনুযায়ী প্রতিমন শেয়ারহোল্ডারকে বিধিবিধান মোতাবেক যথানুযায়ী প্রদান করার জন্য গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য সূচি নম্বর 3, 2024 সালের জন্য অডিটর নিয়োগ প্রস্তাব অনুমোদন এবং অডিট ফি নির্ধারণ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ। বর্তমান নিরীক্ষক আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম 2023 সালে দ্বিতীয়বার নিরীক্ষা কার্য সম্পন্ন করেছেন এবং অধ্যকার 39 বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন। উক্ত ফার্ম 31 ডিসেম্বর 2024 সালের নিরীক্ষক হিসাবে পুনর্নিয়োগ প্রাপ্তির যোগ্য বিধায় পুনরায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনার ইচ্ছা ব্যক্ত করেছেন। উল্লেখ্য যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্যানেল নিরীক্ষকের তালিকাভুক্ত নিরীক্ষক আর্টিসান
চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে 39 বার্ষিক সাধারণ সভা 31শে ডিসেম্বর 2024 তারিখের সমাপ্ত বছরের জন্য অডিটর নিয়োগের বিষয়টি 433তম পরিচালনা পর্ষদের সভায় সদস্যগণ ঐক্যমত পোষণ করেন এবং তাদের অডিট ফি 2,50,000 টাকা নির্ধারণ করে অধ্যক্ষের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করেন। এ পর্যায়ে এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। প্রস্তাবিত এজেন্ডা সপক্ষে ভোট পড়েছে 182, 1,90,59,065 যা 99.98% এবং বিপক্ষে পড়েছে একটি যা 3,000 সংখ্যা ভোটের এবং একজন ভোটার যার শেয়ার সংখ্যা মাত্র 3,000 এবং যেটা হচ্ছে 0.016%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ারহোল্ডার দ্বারা সংখ্যাগরিষ্ঠতার সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: নিরীক্ষক আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে 31 ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত বছরের জন্য অর্থাৎ পরবর্তী বাৎসরিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বহির্নিরীক্ষক হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ এবং তাদের অডিট ফি 2,50,000 টাকা নির্ধারণ সিদ্ধান্ত অনুমোদিত হলো। আলোচ্য সূচি নম্বর 4, স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের কার্যকর অনুমোদন। কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মাসিহুর রহমান 2023 সালের ডিসেম্বর মাসে তার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রদর্শন করে একটি পদত্যাগপত্র প্রদান করেন। উক্ত পদত্যাগপত্র বিষয় এনআরসি কমিটির পর্যালোচনা এবং তার স্থলাভিষিক্ত নিয়োগ প্রস্তাবনায় 29তম বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে 431তম পরিচালনা পর্ষদ সভায় জনাব এম.এম.ডি. সরওয়ার মহোদয়কে প্রথম মেয়াদে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ প্রদান করা হয় এবং পরবর্তীতে বিএসইসি এর কনসেন্ট গ্রহণ করা হয় এবং একই সভায় স্বতন্ত্র পরিচালক জনাব দিলশাদ আহমেদ মহোদয়কে দ্বিতীয়বারের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রণীত 3 জুন 2018 তারিখের নোটিফিকেশন অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদন প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। প্রস্তাবিত এজেন্ডা সপক্ষে ভোট পড়েছে 178 জনের সংখ্যা হচ্ছে 1,93,38,884 যা ভোট হচ্ছে 99.984% এবং বিপক্ষে ভোট পড়েছে একটি 3,000 সংখ্যা শেয়ার সংখ্যা এবং যা হচ্ছে 0.016%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ারহোল্ডারগণের দ্বারা সংখ্যাগরিষ্ঠতার সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ারহোল্ডারগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে জনাব এম.এম.ডি. সরওয়ার মহোদয়কে প্রথম মেয়াদে এবং জনাব দিলশাদ আহমেদ মহোদয়কে দ্বিতীয় মেয়াদে যথাক্রমে 3 বছরের জন্য কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ ও পুনর্নিয়োগের কার্যকর অনুমোদিত হলো। আলোচ্য সূচি নাম্বার 5, কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী কোম্পানির অবসর গ্রহণকারী পরিচালক বৃন্দের শূন্য পদে পরিচালক নির্বাচন। কোম্পানি আইন 1994 এবং কোম্পানির সংস্কারকের বিধান মতে অধ্যক্ষের 39তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক বৃন্দের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্বতন্ত্র পরিচালক ব্যতীত 4 জন সম্মানিত পরিচালক অবসর গ্রহণ করবেন এবং বিধি মোতাবেক তারা সকলেই কোম্পানির পরিচালক হওয়ার যোগ্য বিধায় তারা প্রত্যেকে পুনর্নিয়োগ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা হলেন জনাব জাফর আহমেদ পাটোয়ারি, বিওআইডি 1202030004782268। 2, জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, বিওআইডি 1203730008758533। জনাব মিসেস ফারজানা জাহান আহমেদ, বিওআইডি 1201490002259007 এবং 1201520000225907 এবং 64 জন হচ্ছেন জনাব মোহাম্মদ আলী হোসেন, বিওআইডি নাম্বার 1203730008758493। পরিচালক নির্বাচন প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য নমিনেশন এন্ড রিমোশন কমিটি এনআরসি এর চেয়ারপারসন স্বতন্ত্র পরিচালক জনাব শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ মহোদয়কে পরিচালনা পর্ষদের পক্ষ হতে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব দেওয়া হয়। এবার আমি অনুরোধ করব সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে উল্লেখিত 4 জন পরিচালক নির্বাচন সহ অন্যান্য প্রক্রিয়া বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য। শোভিত স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় পরিচালক পরিষদের সদস্যবৃন্দ আমাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ার জন্য। সাধারণ শেয়ারহোল্ডারদের জ্ঞাতার্থে 39তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্য থেকে শূন্য পদে 4 জন পরিচালক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি বিগত 30 এপ্রিল 2024 ইংরেজি তারিখে প্রকাশিত 2টি জাতীয় দৈনিক পত্রিকা যথাক্রমে দ্য বিজনেস পোস্ট এবং আমাদের সময়ে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী 4 জন পরিচালক
চারজন পরিচালক শেয়ার হোল্ডার মহোদয়গণ যথাক্রমে জনাব জাফর আহমদ পাটোয়ারি, জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, মিসেস ফারজানা জাহান আহমেদ ও জনাব মোহাম্মদ আলী হোসেন এবছর অবসর গ্রহণকারী কোম্পানির পরিচালক। এবছর তারা অবসর গ্রহণ করেছেন এবং একই সাথে তারা যথাসময়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং দাখিল করেছেন। উক্ত 4টি মনোনয়নপত্র যথাযথই বাছাই করে এই মনোনয়নপত্রগুলি বৈধ বলে বিবেচিত হয়। অপরদিকে সাধারণ শেয়ারহোল্ডারগণের মধ্য হতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উক্ত 4 জন শেয়ারহোল্ডার বৃন্দকে পরিচালক পদে পুনর্নির্বাচনের জন্য 39তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের নিমিত্তে প্রেরণের জন্য মনোনীত করা হয়। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, মাননীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের এই সাধারণ সভায় অংশগ্রহণকারী সকল মহোদয়গণকে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে। নির্বাচন কমিশনার এর কার্যাবলীর উপর ভিত্তি করে এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। প্রস্তাবিত এজেন্ডা সপক্ষে ভোট পড়েছে 176 জন ভোটার, 1,93,80,884 ভোট, যা হচ্ছে 99.984% এবং একটি ভোট পড়েছে বিপক্ষে 3000 সংখ্যা, যা 0.016%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠতার সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ার হোল্ডারগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে অবসর গ্রহণকারী পরিচালকগণ যথাক্রমে জনাব জাফর আহমেদ পাটোয়ারি, জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, মিসেস ফারজানা জাহান আহমেদ এবং জনাব মোহাম্মদ আলী হোসেন মহোদয়গণ কোম্পানির পরিচালক হিসেবে পুনঃ নির্বাচিত হলেন। আলোচনা হচ্ছে নম্বর 6, 2024 সালের জন্য কমপ্লায়েন্স প্রফেশনাল অডিটর নিয়োগ প্রস্তাব এবং অডিট ফি নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচালক মণ্ডলীর সভায় কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের নিমিত্তে 5টি চার্টার্ড সেক্রেটারি ফার্ম কর্তৃক দাখিলকৃত ইওআই উপস্থাপন করেন। 433তম সভায় পরিচালক মণ্ডলী তন্মধ্যে হাদিসুল আলম এফসিএস, সিইও অ্যান্ড চিফ কনসালটেন্ট, হাদিসুল আলম অ্যান্ড অ্যাসোসিয়েট, চার্টার্ড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্ট ফার্মকে 25,000 টাকা ফি নির্ধারণ করে 2024 ইংরেজি সালের কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগের সুপারিশ করেন এবং উক্ত নিয়োগ 39তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশনা দেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রণীত 3রা জুন 2018 তারিখের নোটিফিকেশন অনুযায়ী কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালন বিষয়ে কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদন প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 173 জন ভোটার, ভোট সংখ্যা 1,37,861, যা 99.98% এবং বিপক্ষে একজন ভোট দিয়েছেন, যার সংখ্যা 3000 ভোট, 3000 শেয়ার এবং পার্সেন্টেজ দেখা যাচ্ছে না, 2.0 আচ্ছা ঠিক আছে। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সমাজ শেয়ার হোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠতার সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: হাদিসুল আলম এফসিএস, সিইও অ্যান্ড চিফ কনসালটেন্ট, হাদিসুল আলম অ্যান্ড অ্যাসোসিয়েট, চার্টার্ড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্ট ফার্মকে 31 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালন সংক্রান্ত বিষয়ে কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদানের জন্য, অর্থাৎ পরবর্তী বার্ষিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগ এবং তাদের অডিট ফি 25,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত অনুমোদিত হলো। আলোচ্য সূচি নম্বর 7, 2024 ইংরেজি সালের জন্য আইডিআরএ কর্তৃক প্রণীত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনের শর্তাবলী অনুযায়ী প্রত্যয়নপত্র প্রদানকারী ফার্ম এর নিয়োগ প্রস্তাব এবং অডিট ফি নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচালক মন্ডলীর সভায় আইডিআর কর্তৃক প্রণীত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের নিমিত্তে 5টি চার্টার্ড ফার্ম হতে দাখিলকৃত ইওআই উপস্থাপন করেন। 433তম সভায় পরিচালক মন্ডলীর অনুমোদনে উত্তম কুমার দে এফসিএস সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েট ফার্মকে 20,000 টাকা নির্ধারণ করে 2024 সালের জন্য কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগের সুপারিশ করেন এবং 39তম বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশনা দেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত 19 অক্টোবর 2023 সালের তারিখের নির্দেশনা অনুযায়ী ইন্স্যুরেন্স কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালন বিষয়ে কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদন প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। প্রস্তাবিত এজেন্ডা সপক্ষে ভোট পড়েছে 172 জন ভোটার, 1,93,38,885 ভোট, যার 99.984% এবং একটি ভোট বিপক্ষে পড়েছে। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ারহোল্ডার দ্বারা সংখ্যাগরিষ্ঠতার সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: উত্তম কুমার দে এফসিএস সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েট ফার্মকে 31 ডিসেম্বর 2024 তারিখের সমাপ্ত বছরের জন্য কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালন সংক্রান্ত বিষয়ে কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদানের জন্য অর্থাৎ পরবর্তী বার্ষিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগ এবং তাদের অডিট ফি 20,000 টাকা নির্ধারণ সিদ্ধান্ত অনুমোদিত হলো। এবার আজকে কিন্তু একটা স্পেশাল এজেন্ডা আছে যেটা আমরা অনেকদিন পরে এনেছি। বিশেষ আলোচনাসূচি। আলোচনা 1, কোম্পানির নিবন্ধিত নাম পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হতে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এ রূপান্তর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। কোম্পানি আইন 2020 এর 3-11 ক ধারা মোতাবেক সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে উহার নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি শব্দসমূহ লিখতে হবে বিধায় গত 25 মার্চ 2024 তারিখের 432তম পরিচালক সভায় পরিচালক মন্ডলী কোম্পানি নিবন্ধিত নাম পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হতে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এ রূপান্তর বিষয়ে মতামত প্রকাশ করেন এবং এই বিষয়ে কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম এর যাবতীয় ক্লোজ যেখানে পরিবর্তন প্রয়োজন তা সংশোধন সহ একটি যুগোপযোগী সকল পরিবর্তিত ও সংশোধিত নিয়ম কানুন ও আইনের সমন্বয় অথবা ধারা সংযুক্ত করে একটি আধুনিক আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম প্রণয়ন করার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং 39 বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশনা দেন। এই পর্যায়ে এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। প্রস্তাবিত এজেন্ডা সপক্ষে ভোট পড়েছে 171 জন ভোটার, 1,84,35,935 এবং একটি ভোট বিপক্ষে পড়েছে। সপক্ষে ভোট বেশি পড়ছে বিধায় এজেন্ডাটি সমাজ ও শেয়ার হোল্ডার দ্বারা সংখ্যাগরিষ্ঠ সহিত অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ার হোল্ডারগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবিত কোম্পানির নিবন্ধিত নাম পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হতে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এর রূপান্তর বিষয়টি এবং কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম এর যাবতীয় ক্লোজ যেখানে পরিবর্তন প্রয়োজন তা সংশোধন সহ সকল পরিবর্তিত ও সংশোধিত নিয়ম কানুন ও আইনের ধারা সংযুক্ত করে একটি আধুনিক আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হলো। বিশেষ আলোচনাসূচির পর আর কোনো আলোচনাসূচি না থাকায় এবং শেয়ার হোল্ডারদের মধ্য হতে অন্য কোনো আলোচনাসূচি না আসায় 39তম বার্ষিক সাধারণ সভা আলোচনাসূচি সমাপ্ত করা হলো। এবার সমাজের শেয়ার হোল্ডার তাহলে ওকে আচ্ছা এবার আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে শেয়ার হোল্ডার উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং 39তম বার্ষিক সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আচ্ছা স্যার আমাদের সমাজ শেয়ার হোল্ডার একজন কিছু বলতে আচ্ছা ঠিক আছে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আমাদের স্বনামধন্য চেয়ারম্যান সাহেবের ফাউন্ডার চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান আজকে যিনি চেয়ারম্যান, ঠিক না, অত্যন্ত ভালো মানুষ, আমি চিনি আজকে প্রায় 25 বছর যাবত, ঐতিহ্যবাহী পরিবার। ওনার আব্বা একজন বিশাল ভালো মানুষ ছিল না, চেয়ারম্যান সাহেবের আব্বা। তো মাঝে মাঝে দেখি তো প্রায় মতিঝিলে আমাদের দেখা হয় আসা যাওয়ার উপরে। আজকে
এইখানে যারা বসা আছে আমাদের ডিরেক্টরগণ, আমাদের এমডি সাহেব, 82 এদিকে খেয়াল করুন, আমাদের এমডি সাহেব, মানে যতগুলি এমডি আমরা দেখি ঠিক না, এত চমৎকার মানুষ, ভালো মানুষ তো অবশ্যই, মানে অনেক এমডি দেখছি, এই যে উত্তরা ফাইন্যান্সের আরেফিনে দেখলাম না লাস্টে, কিন্তু এই ভদ্রলোক, আমি আজকে 1986 সালে যোগ দিছে, এখানে অদ্যাবধি কর্মরত নাকি, ওনার সাথে আমার একটা পারিবারিক রিলেশন আছে। কি রিলেশন? উনি যে বছর চাকরিতে যোগ দিছে ওই বছর আমি বিয়ে করছি, 38 বছর আগে, আমি 35 বছর আগে বিয়ে করছি। আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার একটা চমৎকার, কি বলে কাক, ওই সন তারিখ সবাই মিলা যায়। তো এই জন্য আমি অত্যন্ত ভালো লাগলো যে বলছে 86 সালে উনি যোগ দিচ্ছে, ঠিক না? তো যাই হোক, একজন চমৎকার মানুষ। এইখানে আমার সাথে আছে বাম দিকে সরফরাজ, অলওয়েজ গুড ম্যান, অলওয়েজ গুড ম্যান। সরফরাজের আগে আছে আমাদের সিএফও সাহেব, ওই যে পিছনে বসে, ওই যে ভদ্রলোক, চমৎকার মানুষ, বুদ্ধিমান, ভালো মানুষ। তারপরে এখানে আরেকজন ইয়ে আছে আমাদের কোম্পানির, স্বপন কই, সুমন গেছে কই নাইটে, আরে বেটা তুই সুমন না বেটা, ওই যে সুমন গেছে না, ঠিক আছে। তো এই যে গত 5 বছর, করোনাকালীন সময়ে ওয়ার্ল্ড ডিস্ট্রয় যেটা, ঠিক না, এই সময় আমরা অনেকেই হারায় গেছি, আর আমাদের থেকে অনেকে হারায় গেছে। ইকবাল ভাই কি বলেন, ঠিক না ইকবাল ভাই? মানে কেউ আমাদেরকে মনেও রাখে না, অনেকে মনে রাখে নাই, আবার আমরা অনেকের মনে রাখিনি। কিন্তু এই কোম্পানিটা কিন্তু এই গত 5 বছর কন্টিনিউ, আরো অনেকেই রাখছে, কিন্তু ওয়ান অফ দেম তারা মনে রাখছে, মানে ভাই, আত্মীয় বা শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী, অংশীদারিত্ব যাই বলি, মানে এই প্রশাসন পুরাটাই একটা কন্ট্রিবিউশনে ছিল। চা কফি যে যারা যেমনি পারছে না, একটু চা খেয়ে যান। সরবরাহ তো অলওয়েজ, মানে কি বলবো, মাইটি। যে এখানে দেখা যাচ্ছে ভাই সেলিম একটু আসেন, এই করোনাকালীন সময় দূর থেকে জানে, মানে দেয়াই করে না, কোন সময় মরে যায়। তো আলহামদুলিল্লাহ মরি নাই, বাচ্চা আছি, ওনারাও আছে, আমরাও আছি। জাযাকাল্লাহ খায়ের। প্রথমে আমি ধন্যবাদ দিতেছি সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যানকে, রুবাইর স্যারকে ধন্যবাদ দিই। উনি যতদূর সম্ভব অনলাইনে আছেন, কি ওনার সিকিউরিটি এক্সচেঞ্জের কর্মকর্তারা অনলাইনে আছে, আমি যতদূর জানি আর কি। তো এই জন্য আমরা জানাই, বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা নাকি আনোয়ার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, আগেও চেয়ারম্যান ছিল, এখন আবার নতুন হয়েছে, রুবাইর সাহেবকে। উনি একজন ভালো মানুষ, চমৎকার মানুষ, পুঁজিবাজার বান্ধব মানুষ, কিন্তু যেই কোনো পরিস্থিতি বর্তমানে পুঁজিবাজারটা, আমি জানি না, বলতে যাবো না, পুঁজিবাজারটা যেহেতু এইখানে খুব একটা ভালো না, তো এখন ওনারাকে দোষ দিয়ে ওনাকে বকা তো লাভ নাই, নাকি আসলে লাভ? এই যে পরশুদিন ভারতের পুঁজিবাজার 6000 পয়েন্ট পড়ে গেছে, 6000 পয়েন্ট নির্বাচন কি হয়েছে, মোদী সরকার ক্ষমতায় আসতেছে না, কিন্তু মোদী সরকার যখন কালকে আবার ক্ষমতায় পয়সা গেল, একটা নয় 6000 হয়ে গেছে পয়েন্ট। অ্যাকচুয়ালি পুঁজিবাজার এমন একটা জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, ঠিক না? পুঁজিবাজার খুবই সেন্সিটিভ জায়গা। তাহলে ইন্নাল্লাহি মাস সাবিরিন একটা কথা আছে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনারা যারা একদিনের জন্য পুঁজিবাজারে আসেন, এই যে যা বিক্রি কইরা আপনারা এইভাবে ব্যবসা করেন না, পুঁজিবাজারের ব্যবসাটা অনেক সময় নিয়ে করতে হয়। তো পুঁজিবাজারে একটা যোগ গত কয়েকদিন আগে দেখলাম, এক ভদ্রলোক সিঁড়িতে বসে রয়েছে এক বাড়ির, বৈশা দেখছিলি তুই বোধহয় না, বৈশা বলতেছে আমি তো একদম শেয়ার ব্যবসায়ী ছিলাম, এই বাড়িতে ভাড়া থাকি, তো আমি আমার বাড়িওয়ালারে বুদ্ধি দিতে শেয়ার ব্যবসা দিয়া, শেয়ার ব্যবসার বুদ্ধি দিছি, নামাইছি, শেয়ার ব্যবসা করতে ওনারা নামাইছি, এখন উনিও বাড়াইটা আমিও বাড়াইটা, আমিও বাড়াই। তো শেয়ার বাজারটা খুব সেন্সিটিভ জায়গা। সেই আমি তো এটার সাথে প্রায় 92 থেকে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। মাঝখানে একটা মেম্বারশিপ আমার হাতে চলে আসছিল, আলহামদুলিল্লাহ রাখতে পারি নাই,
রাখতে পারিনি, এটা ভাগ্যের ছিল না। তো আজকে সিকিউরিটি এক্সচেঞ্জকে কেন ধন্যবাদ জানাইলাম, করোনাকালীন সময়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদের এই পুঁজি বাজার এবং পুঁজি বাজারের সাথে যারা সংশ্লিষ্ট তাদের মানে কি বলে করোনার যত আবদ্ধ সমস্যা থেকে এই কি বলে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে প্রোটেক্টিভ একটা প্রোটেক্টর উনি হিসাবে এই এজিএম গুলি আর কি, যেটা আমাদের গেট টুগেদার বাৎসরিক যে আমাদের এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং, এটাকে নিয়ন্ত্রণ সংস্থা তৎকালীন সময় আপৎকালীন সময় ক্লোজ করছিল। তো কয়দিন আগেই দেখছেন, এটা বোধহয় 1 বছর আগেই, 1 বছর আগে এটা ওপেন করে দিছে। আরেকটা একটু সুযোগ সুবিধা দিয়ে রাখছে, সেইটা হলো যারা 10% ন্যূনতম গত 5 বছর দিছে তারা যদি মানে সরাসরি মিটিং না করে সমস্যা নাই। অ্যাকচুয়ালি এইটা যে কোন হিসাবে কি আমি জানি না, জানতেও চাই না, এটা কোনো প্রশ্ন নাই। আমার কথা হলো 1 বছরে একবার নাকি টিটু আমরা একটু গেট টুগেদার করবো অংশীদারিত্বের ভিত্তিতে। এই যে বইতে লেখা আছে ডিয়ার শেয়ার হোল্ডার, তার মানে কি মালিক পক্ষ, সে আমার কথা হলো মালিক পক্ষ। এই যে আজকে কিন্তু এটা হাইব্রিড না করলে চলতো এই কোম্পানি মানে ধারা অনুযায়ী, কিন্তু এই যে প্রশাসন যারা তারা মানে ওনারা তাদের যে একটা অংশীদারিত্ব আছে বিনিয়োগকারী, তাদেরকে নিয়ে আজকে একটা সুন্দর সকাল অতিবাহিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে সরফরাজ কালকে পুরা দিন অক্লান্ত পরিশ্রম করছে। এই ভেন্যুতে ছিল, উনি ছিল, ইয়া সুমন ছিল, সবাই ছিল। আজকে এই যে গেট টুগেদার, আমি মারা গেলে কালকে একজন মুসলমান হিসেবে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না পড়ে, তো আমি কিসের মুসলমান ছিলাম? কিসের মুসলমান ছিলাম আনোয়ার? আমি কোনো মুসলমান মানুষই ছিলাম না, মুসলমান তো বাদ। তা আমি বলবো আমরা প্রথমে মানুষই তারপর ধর্ম, নাকি ঠিক না? আগে মানুষ তারপরে ধর্ম। আমরা এই যে একদিন চেয়ারম্যান সাহেব একটু আগে দেখলাম রিক্সায়, উনি ঢুকতে পারতেছিল না, আমি দেখলাম রিক্সা কি হলো, চেয়ারম্যান সাহেব রিক্সা কেন? আমি চিন্তা করলাম উনি হয়তো দূরে কোথাও আছে, কিন্তু এই ভদ্রলোক, আমি সেটাই বলতেছি, এই যে গাড়ি ছেড়ে দিয়ে এইখানে মানে আমাদের সাথে উনি ইয়া করার জন্য কি বলে লিয়াজো করার জন্য উপস্থিত থাকার জন্য অনেক কষ্ট করে দেখলাম রিক্সায় উনি আসতেছে। আমি সেইটাই তো কথা বলতেছি, আমি বন্ধু মানুষ বলতেছি বেটা, উনি আমাদের সাথে এই যে পার্টিসিপেট করা, এই যে আজকে ভালো লাগছে, ধন্যবাদ দিই। মানুষ থাকবো না, ঠিক না, সমস্ত পৃথিবীর সৃষ্টি সবই চলে যাবে, কিন্তু আমরা যারা আছি, ছিলাম, আছি, থাকবো কিংবা থাকবো না, আমরা স্মরণ করবো একে অপরকে, নাকি বাচ্চু ভাই? আমরা একে অপরকে স্মরণ করবো, প্রথমে মানুষ তারপরে ধর্ম। তাই বলবো যে আমরা কিসের ভয়, শেয়ার হোল্ডাররা কি খুব বিনিয়োগ মানে অংশীদাররা কি খুব খারাপ মানুষ নন কিন্তু অংশীদারিতা কোনো খারাপ না। আমার অংশে আমি লাভের জন্য বিনিয়োগ করি, লসের জন্য না। লস হয়েছে যে আমার লস কি করা যাবে। তাই বলবো এই যে সাহসিক একটা পদক্ষেপ, এটা অলওয়েজ যেন আমরা যতদিন মিটিং চলে, আজকে বোধহয় 38-39 বছর এই কোম্পানির বয়স, 39 বছর, তো বলবো আসুন না আমরা বছরে একদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা একটা গেট টুগেদার করি না? তো কয়েকদিন আগে এক্সেল মিটিং গেছিলাম, প্রায় 7 ঘন্টা, একজন ব্যারিস্টার ছিল চেয়ারম্যান, 7 ঘন্টা। একটা ব্যারিস্টার তো থাকার কথা না এতক্ষণ না, কিন্তু সময় দিচ্ছে। খারাপ হোক কোম্পানি, 6% শেয়ার আছে কোম্পানির কাছে, মাত্র 6%, বাকিটা আমাদের কাছে। তো যাই হোক, আজকে এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমার পরিচালনা পর্ষদ, আমার চেয়ারম্যান সাহেব, আমার এমডি, আচ্ছা আমার এমডি, সরি এই চেয়ারম্যান আর এমডি একটু সময় খারাপ বহুদিন পরিচালনা পর্ষদের জন্য এই খারাপ না, কষ্ট করে খারাপ। আপনারা 5 বছর পরে আইছি, বুকে বুক মিলাম নাকি ঠিক না? এই যে এই সম্মানার্থে আটলার বাজারে কোম্পানির কি অবস্থা আমরা জানতে চাই না, জানার দরকার। এই কোম্পানি সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা নাকি টিটু ফুল ফুটুক আর নাই ফুটুক, আজকে এই বসন্ত আপনারা আমাদের কর্মকর্তাদেরকে যারা সংশ্লিষ্ট অক্লান্ত পরিশ্রম করে, নাকি ইন্স্যুরেন্সের ব্যবসা খুব কঠিন, তাদেরকে একটা সুন্দর জীবন যাপনের জন্য চেয়ারম্যান সাহেব বিনীত আবেদন বিনিয়োগকারীদের পক্ষ থেকে, আপনারা প্রথমে কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তি কর্মকর্তাদেরকে দেখেন, পরে আমরা বিনিয়োগকারী ডিভিডেন্ড পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, দিলে কি হয় না দিলে কি হয়, প্রায় কথাটা আমি বলি। তো যাই হোক, হাঁটিটু কিছু করবে
তো যাই হোক, আজকে যারা কষ্ট করে এখানে উপস্থিত আছেন, একটু আগে টিটু 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 একটু আগে দেখলাম এই যে আমাকে যে টিটু ধরে পাঠাইলো, সরফরাজ সাহেব ডাকলো, মিটিং তো শেষ হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন বর্তমান সিকিউরিটি তোমরা কথাই শুনো না মিয়া, নিজেরা বর্তমানে সিকিউরিটি আইনের ধারাতে প্রত্যেকটা এজেন্ডা, প্রত্যেকটা বিষয় ভোটে যায়, ভোটে। ওই পাসপোর্ট বইলে হেন এগুলি বাদ দেন, পাসপোর্ট নাই, আপনি যদি পাসপোর্ট করেন ভোট আছে সাধারণ কোটারে দেখা যাইতেছে, এগুলি বাদ দেন, শিখেন আজকে থেকে যাই না যান, কিন্তু আপনার জন্য কি আইন করে রাখছে। তাই আজকে ওনারা রুল রেগুলেশন সমস্ত কিছু পালন করে মোটামুটি মিটিংটাকে একটা সুন্দর পর্যায়ে শেষ পর্যায়ে নিয়ে গেছে। আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ বিনিয়োগকারীগণ, অংশীদারগণ, ধন্যবাদ পরিচালনা পর্ষদ, ধন্যবাদ 18 কোটি জনগণের পক্ষে অংশীদার শেয়ার ব্যবসায়ীগণ, ছোট হোক বড় হোক, আজকে এই সুন্দর এই গেট টুগেদার করার জন্য ধন্যবাদ। আপনারা যারা বসা আছেন, ওই যে হ্যাঁ আমার কাউসার আছে, মিটুন আছে, আমি একটু নাম করে দিই। ইকবাল ভাই আছে, জাহাঙ্গীর আছে, হ্যাঁ ভাই আছে, শিবু ভাই আছে, আজ টিটু কইবে, ওই আমরা আনোয়ার আছে। তো যাই হোক, এখন টিটু কিছু বলার জন্য আরে দেখ বাবা, টোক না, একটু একটু টোক না, এটা কি সারাদিন করবে না? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি প্রথমে আমার মামুকে স্যালুট জানাই, সুন্দর একটা বক্তব্য দিয়েছেন কোম্পানি সম্পর্কে। আর কোম্পানি সম্পর্কে কিছু বলার কিছু থাকে না, কারণ আমাদের এমডি সাহেব পঠিত যাকে বলে সব বলে দিয়েছে। ইপিএস, আর্নিং পার শেয়ার, ডিভিডেন্ডের ধারাবাহিকতা, রিজার্ভ বেড়েছে, সবকিছু বেড়েছে। এই জন্য মাননীয় চেয়ারম্যান এবং বোর্ড অফ ডিরেক্টরকে আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা জানাই। মাননীয় চেয়ারম্যান সাহেব, আজ আমি তো প্রায় মনে হয় 5-7 বছর হইলো কোনো কোম্পানিতে বক্তব্য দিচ্ছি, এই জন্য আমি নিজেকে খুবই গর্ববোধ মনে করতেছি। কারণ আপনাদের যে সাহসিকতা, আপনাদের যে দক্ষতা, আপনাদের যে চিরাচরিত যে ডিভিডেন্ডের নিয়ম, আপনারা অবশ্যই গুড ম্যানেজমেন্ট। দেখেন মাননীয় চেয়ারম্যান সাহেব, আমরা যখন মনে করেন আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাচ্ছি, তো এখন আমি যদি ইউনাইটেড এয়ারলাইন্সে কিংবা অন্য একটা খারাপ প্লেনে যাই, আমি তো একটা ভয় থাকবো যে কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, আমি মারা যাব, ঠিক আছে। আর যদি সেই পাইলট যদি ভালো নয়, আমি তো আরো ভয় থাকবো। কিন্তু আমি গন্তব্যস্থলে পৌঁছাতে আমার সারাটা যত ঘন্টা লাগবে, আমি একটা হেজিটেশনের মধ্যে থাকবো। তদ্রুপ মাননীয় চেয়ারম্যান, ঠিক আছে, আপনাদের যে বোর্ড অফ ডিরেক্টর খুব স্বচ্ছ, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, আপনাদের কোম্পানি শেয়ার বিনিয়োগ করেও ঘুমাতে পারি। আপনাদের শেয়ার খুবই একটা ভালো কোম্পানি। জানি চেয়ারম্যান সাহেব খুব দয়ালু প্রকৃতির লোক, পিপুলস গ্রুপ, তারপরে পপুলার গ্রুপ, এদের সাথে অনেক জড়িত, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ওনাদের, ঠিক আছে। আর বিগত 2000 করোনা সালে যখন নাকি আমাদের মিটিং বন্ধ হয়ে গেল, কারণ আমাদের শেয়ার ব্যবসা কিন্তু বিগত 12 বছর যাবতীয় উত্থান পতনের মধ্যে আছে। আমাদের অবস্থা, শেয়ার হোল্ডাররা কেউ বলতে পারবে না যে আমার 50 লাখ টাকা বিনিয়োগ কইরা আমার এখন 1 কোটি টাকা হয়েছে। বেশিরভাগ বিনিয়োগকারী লসে আছে। এখন ওই যে বাংলাদেশ, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিবলি সাদিকে, পুনরায় উনি চেয়ারম্যান হওয়ার জন্য সবাই একটা তালি দেন আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জন্য, ঠিক আছে। মাননীয় রুবাইর সাহেবের জন্য, উনি দক্ষ, উনি অভিজ্ঞ। আমি আশা রাখি অবশ্যই উনি শেয়ার মার্কেটটা একটু দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন। এবং আমাদের যে ওই যে শেয়ার হোল্ডারদের যে মানে ক্যাপিটাল গেইনের উপরে যে 50 লাখ টাকা করেছে, এর উপরে গেলে আমাদের 15% ট্যাক্স দিতে হবে। আমি যদি 50 লাখ টাকা ইনভেস্ট করি, আমার যদি 1 কোটি টাকা হয়, তখন আমি সেক্ষেত্রে দিব। এটা ভালো ডিসিশন, সবাই মানি। কিন্তু এই ক্ষেত্রে কয়েকজন মুষ্টিময় গ্যান্ডার ছাড়া কেউ বলতে পারবে না যে আমি সুখে আছি। সবার কারো 1 কোটি টাকা পোর্টফোলিও, আমার এখন 60-70 লাখ টাকার পোর্টফোলিও, আমার এখন মাত্র 25 লাখ টাকা এসে দাঁড়িয়েছে। মাননীয় চেয়ারম্যান সাহেব, শেয়ারের অবস্থা ভালো না,
তা আপনাদের মতো যারা লোক আছে বিজ্ঞ, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান, বিভিন্ন বীমা প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সবাই মিলে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন, কিভাবে ডিপোজিট বাড়ানো যায়, কিভাবে ব্যাংকের রিজার্ভ বাড়ানো যায়, মাননীয় প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার জন্য একটা সুযোগ দিয়েছেন। আমি মনে করি এটা যেমন একটা ভালো দিকই, কারণ বাংলাদেশের টাকা তো সব পাচার হয়ে গেছে। পাচার হয়ে গেছে ওই যে কি জানি একটা ব্যাংক, বিদেশে যে একটা সুইস ব্যাংকে যে লক্ষ লক্ষ কোটি টাকা ছিল, বাংলাদেশের অনেকের ছিল, সেই সুইস ব্যাংক কি করলো, চালাকি করে তারা দেউলিয়া ঘোষণা করে দিল। দেউলিয়া ঘোষণা করে দিয়ে টাকাটা অন্য দিক দিয়ে সরাই ফেললো। এই টাকাটা যদি বাংলাদেশই থাকতো, শেয়ার মার্কেটও থাকতো, বাংলাদেশি ইন্ডাস্ট্রি মিল হইতো, তাহলে আমাদের দেশের টাকাটা দেশে থেকে যেত। তাই এখন কথা হচ্ছে, মাননীয় চেয়ারম্যান, আমরা সুন্দর ডিভিডেন্ড পাইছি, আমাদের সকল সুস্বাস্থ্য আচ্ছা। এখানে দেখেন অনেকগুলো কোম্পানির মিটিং, কিন্তু এখানে সবাই কিন্তু অন্য কোম্পানিতে জানি। এখানে আছেন আমাদের 30 লক্ষ বিনিয়োগকারী সভাপতি সেলিম রেজা সাহেব, উনি খুবই ভালো মানুষ, গরিব। দেখেন আমার ওস্তাদ আছে এখানে, নুরুল আনোয়ার আছেন, এখানে বাচ্চু ভাই আছেন, আমার বন্ধু লিটন আছে, ঐক্য পরিষদের শামীম ভাই আছে, লুৎফুরগণি টিটুর ভাই আছে, সেলিম আমার ছোট ভাই মতিন শহীদ আছে, আমাদের কাউসার ওই একটু দুষ্ট টাইপের লোক আছে, জসিম আছে, ভিডু বাবু, তারপরে আমার আরেকটা ছোট ভাই আছে আমার এলাকার, মানে উনি গিয়ে এলো খুবই ভালো পিছিয়ে পয়সা দিচ্ছে, গোমেজ, ওনার নাম হলো গোমেজ। তারপরে আছে আমার ওই সহপাঠী আরেকজন আছে জামিন সাহেব, আমার সহপাঠী মেজবা, আমার সাথে মেজবা। তারপরে আছে আওয়ামী লীগের জাহাঙ্গীর। আর সবচেয়ে কথা একটা সুন্দর জিনিস, এই মহিলা কোনো শেয়ার হোল্ডার নাই। আমি সালাম জানাই শিরিনাবাগে, আসসালামু আলাইকুম, উনি খুব ভালো মানুষ। তারপরে একটা ছোট ভাই আছে আবিদ, তারপরে আছে বাবু খোকন গ্রুপের, তারপরে আছে গিয়ে এলো আমাদের ইকবাল ভাই, উনি খুব আমারও আগে, আমি যখন ছোট তখন এই যে মাসে বিভিন্ন কোম্পানি, আসাদ ভাই আছে, লিঙ্কন ভাই, সবার উপস্থিতি। এত সুন্দর জায়গায় আমরা আসছি, এত সুন্দর এজেন্ট আই হ্যাভ নেভার সিন বিফোর এগেন। আমি পরিশেষে আই লাভ টু থ্যাঙ্কস ফর আওয়ার সেক্রেটারি given a very nice audit report. সেলুট দিলাম আমি আমাদের সারফরাজ ভাইকে, ধন্যবাদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু মিটিং আগে শেষ হয়ে গেছে, পাস হয়ে গেছে, এখন আর কিছু নাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আর আমার এক যুবলীগের ভাই আছে এখানে, জসিম, আর ওই মহানগর ছাত্রলীগের কি জানি নামটা তোমার, তুষার আছে এখানে। আপনাদের পার্টিসিপেট, আপনাদের কোম্পানিতে দেখার জন্য ভবিষ্যৎ ইনভেস্ট করবে। সকালে সুস্বাস্থ্য আগে চিটাগাঙ্গে ভাই আছে আমাদের গিয়াস ভাই, সকালে সুস্বাস্থ্য কামনা করে আমার বিডু বাবুকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যানেজমেন্ট, ধন্যবাদ সুমন ভাই, ধন্যবাদ আমাদের এমডি সাহেবকে। ধন্যবাদ না দিলে না, উনি খুব একটা ভালো মানুষ। উনি প্রায় 30 বছর যাবত এই ব্যাংকে এই ইন্স্যুরেন্স এমডি নিয়োজিত। অনেক কোম্পানি কিন্তু এমডিরা, যেমন উত্তরা ফিনান্সের মামা বললো উনি এখন জেলখানায় দুর্নীতির কারণে, ওনার জন্য দোয়া করি। কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আমার এমডি সাহেব অনেক অনেস্ট, অনেক অবিডিয়েন্ট, অনেক ভালো মানুষ। কারণ একটা পচা ডিমের সাথে যদি 9টা ভালো ডিম সেটা পচে যায়, কিন্তু আমার এখানে 10টাই ভালো ডিম। এখানে যদি আরো 10টা পচা ডিমও হয়, এই পচা ডিম আরো ভালো হয়ে যাবে ওনাদের কোনো প্রকার। ধন্যবাদ। সম্মানিত চেয়ারম্যান, পরিচালক মন্ডলী, এমডি, বোর্ড সেক্রেটারি, কোম্পানির কর্মকর্তা কর্মচারী, আমার শেয়ারহোল্ডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। করছেন এর জন্য ধন্যবাদ। আমি বেশি কথা বলবো না, আমার সেলিম ভাই এবং আমার বন্ধু টিটু অনেক কথা বলছে, আমি তাদের সাথে একমত। ভাই প্লিজ, আমি তো 1 মিনিট কথা বলছি, আমি তাদের সাথে একমত। আমি আসলে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, অনেকে মনে করেন যে আমরা আসলে খারাপ না, দেখেন আমরা সব ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা ভালো মানুষ। আমরা এই যে পিপুল ইন্স্যুরেন্স, আজ দীর্ঘদিন ধরে আমরা এই ম্যানেজমেন্টের সঙ্গে আছি। এখানে কর্মকর্তা কর্মচারী যারা রাত দিন পরিশ্রম করছে, তাদের বিনিময়ে আজ 10% ডিভিডেন্ড আমরা পেয়েছি। এর জন্য পুরো কোম্পানির কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন, বোনাস, এভরিথিং, সুযোগ সুবিধা আপনার দেখতে হবে চেয়ারম্যান সাহেব। ধন্যবাদ। আমি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট বলতে চাই। মাননীয় চেয়ারম্যান সাহেব, আসলে
আপনারা ভালো সুযোগ দিচ্ছেন, এটা তো বেশিরভাগ কোম্পানি তো সুযোগ দেয় না কথা বলার, আর আমরা বললে বাজার বাড়ে। আপনারা জানেন এখানে অনেক সিনিয়র ভাইরা অনেকেই মারা গেছেন, অনেকেই মারা গেছেন। আপনার আমাদের যারা 80-র দশকে শেয়ার হোল্ডার ছিলেন, আপনারা অনেকেই জানেন যে 80-র দশকে ওই যে টিটো ওরা এখানে থাকে। আপনার 80-র দশকে, এক মিনিট, 80-র দশকে কোনো বিনিয়োগকারী ছিল না ঢাকা শহরে। স্টক এক্সচেঞ্জে কি হয় কেউ জানে না। আমরা অনেকে সিনিয়র, অনেকে মারা গেছেন, আমাদের সাথে অনেকে মারা গেছেন, আমিও মারা যাব। আমরা 80-র দশকে আমি একদিন স্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়ায় আছি, এক লোক জিজ্ঞেস করতে, ভাই এখানে কি হয়, এরকম অবস্থা ছিল, আপনি অনেকে জানেন। তারপরে 96 সালে আপনার বাজারটা বাড়ছে। 96 সালে আমরা হাঁটতে পারি না, আমাদের বিনিয়োগকারী বাড়াইতে হবে, শেয়ার বাজার বাড়াইতে হবে। আমরা যদি না শেয়ার বাজারের লোকজন না বাড়াই, বিনিয়োগকারী না বাড়াই, বিনিয়োগকারী যদি কমাই দিই বাজার, কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত, কিন্তু অনেক লস ভাই। এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে ভাই, আমরা ক্ষতিগ্রস্ত। যাতে বাজারটা বাড়ে, আমাদের সবাইকে এই চেষ্টা না করলে আমরা বাঁচবো না ভাই। ধন্যবাদ, ধন্যবাদ, লক্ষ ধন্যবাদ লক্ষ আপনাকে, কোটি কোটি ধন্যবাদ। টাকা, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস। এই যে এই সবাই যদি, হ্যাঁ, সবাই যদি এভাবে বলতে দেয়, পিপলস এর একটা ইয়ে ছিল, পজিটিভ ইয়ে ছিল। আমরা দেখছি ওই যে এখানে যারা লোকজন ছিলেন রাস্তায় দেখা হইলে হাসি দেয়, হাসি দেয়। তো এই জন্য আমরা সবাইকে অনুরোধ আমাদের কাছে যে আপনারা একটু দয়া করে একটু ইয়ে করেন, যাতে বাজারটা বাড়ে। আমাদের যারা স্যার, আপনি- আছেন এখন, আপনি সবারই বক্তব্যটা ভালো দিন। লোক, যাতে বাজারটা বাড়ে, সবাই চেষ্টা করি। আসসালামু আলাইকুম। সমাপনী না, আর না, অনেক অনেক বেজে গেছে। আচ্ছা, আমি স্যারকে অনুরোধ করছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। এটাই আমাদের আজকে শেষ বক্তব্য। আমি মনে করি আপনাদের বক্তব্য শোনার জন্য আমি সবসময় রেডি আছি। আপনারা অফিসে আসবেন, সবার বক্তব্য আমি শুনবো, ঠিক আছে? সবার সবকিছু শুনবেও। এবং আমি তো বক্তব্য ছাড়াও কিন্তু আছি, এমন না যে বক্তব্য দিলেই আমার কাগজে নাম আসবে, আমি কিন্তু বক্তব্য ছাড়াও আছি, ঠিক আছে? মাননীয় চেয়ারম্যান সাহেব, 39তম বার্ষিক সাধারণ সভা পিপল ইন্স্যুরেন্স লিমিটেডের মাননীয় চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টর, আমার ফ্রেন্ড শেয়ারহোল্ডার ভাই, আসসালামু আলাইকুম। মাননীয় চেয়ারম্যান সাহেব, সুন্দর একটা অ্যানুয়াল রিপোর্ট দিয়েছেন এই বছর আমাদের, এর জন্য কিন্তু মাননীয় চেয়ারম্যান সাহেব বোর্ডকে ধন্যবাদ। আমরা প্রত্যেকটা কোম্পানিকে বলি যে কোম্পানির ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, বোর্ডের সবাই যদি ভালো থাকে, কর্মকর্তা কর্মচারীরা সব সময় ভালো থাকবে, আমরা শেয়ারহোল্ডাররাও ভালো থাকবো। কারণ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করে কর্মকর্তা কর্মচারীরা। এই যে এই বছর 10% ডিভিডেন্ড দিয়েছেন মাননীয় চেয়ারম্যান, আমি খুশি না। খুশি না কেন জানেন? ডিভিডেন্ড অন্তত 1% 2% প্রত্যেক বছর বাড়ান। ডিভিডেন্ড যত দিবেন শেয়ারের দাম তত বাড়বে, ডিভিডেন্ড যত কম দিবেন শেয়ারের দাম কমবে। কিন্তু মানুষের দোষ আপনাদের দেই না, মার্কেটের যে পরিস্থিতি এখন বহুত খারাপ, কিন্তু সময়ের ক্ষেত্রে এক সময় মার্কেট আবার ঠিক হবে, আমরা সেই আশা রাখি। কিন্তু এত সুন্দর একটা অ্যানুয়াল রিপোর্ট, এর জন্য আমাদের এমডি সাহেব এবং আমাদের কোম্পানির সেক্রেটারি, ওনাদেরকে ধন্যবাদ দেই। আর পরিশেষে মাননীয় চেয়ারম্যান সাহেব, ডিভিডেন্ড অন্তত 7 দিনের ভিতরে আমাদের অ্যাকাউন্টে পাঠাবেন, 7 দিনের ভিতরে। কেন? ঈদের বাজার কয়টা টাকা যদি পাই সবাই খরচপাতি করতে পারবে, 7 দিনে তো হবে না, মনে হয় না ঈদের আগে পাবো না। 7 দিন গেছে ঈদ পাড়ায় দেবো। পরিষদে ডাইনামিক ম্যানেজমেন্ট, আমরা 300-350 কোম্পানির মিটিং এ যেতাম, আমরা প্রত্যেকটা কোম্পানিকে বলতাম যে প্রত্যেকটা কোম্পানির যদি ম্যানেজমেন্ট ভালো থাকে, বোর্ডের সবাই ভালো থাকে, শেয়ারের অবস্থা অনেক ভালো হবে। কারণ বোর্ড ভালো, কর্মকর্তা কর্মচারীরা ভালো। আর মানুষের একজন বলছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা একটু আপনারা দেন, তারপরে এই যে ঈদ উপলক্ষে একটা বোনাস আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা বোনাস যদি দেন আমরা খুশি হব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আজকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি স্যারকে অনুরোধ করছি আজকে মানে সভা শেষ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালক পর্ষদের মাননীয় সদস্য বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 39তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই সভায় ফিজিক্যাল উপস্থিত এবং ভার্চুয়াল লিংকের মাধ্যমে সংযুক্ত থাকা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে শত ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের প্রিয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যোগদান করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কোম্পানির অবস্থান তুলে ধরছি।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2023 সালে মোট প্রিমিয়াম আয় হয়েছে 745.99 মিলিয়ন টাকা, যা 2022 সালে ছিল 742.76 মিলিয়ন টাকা। পূর্বের বছরের তুলনায় 3.23 মিলিয়ন টাকা প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে। 2023 সালের জন্য পুনঃবীমা প্রিমিয়াম প্রদান ও গ্রহণের পর নিট প্রিমিয়ামের আয় দাঁড়িয়েছে 436.76 মিলিয়ন টাকা, যার বিপরীতে গত বছর ছিল 436.93 মিলিয়ন টাকা, অর্থাৎ এবছর 0.17 মিলিয়ন টাকা হ্রাস পেয়েছে। আমাদের দেশের উন্নয়নশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 39 বছরের অক্লান্ত প্রচেষ্টায় রিজার্ভ ও মোট সম্পদের যথাক্রমে 0.61 মিলিয়ন টাকা এবং 42.41 মিলিয়ন টাকা থেকে শুরু করে শেয়ার হোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় 2023 সালের সমাপ্তিতে তা যথাক্রমে 861.16 মিলিয়ন টাকা এবং 2854.65 মিলিয়ন টাকা উন্নীত করতে সমর্থ হয়েছে। পরিচালক পর্ষদের পক্ষ থেকে আমি সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পৃষ্ঠপোষক বৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসএ, সিএসই, বীমা গ্রাহক বৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানির সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে আপনাদের কোম্পানির সাফল্য ধরে রাখার জন্য আপনাদের অব্যাহত সহায়তা কামনা করে আজকের পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 39তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা যারা ফটো সেশন করতে যাচ্ছেন